প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের মাঝে আমরা ফিরে আসলাম। তবে বরাবরের মতো যেটা আমরা এপিসোড হিসেবে নিয়ে আসতাম সেটা আজকে আমরা নিয়ে আসতে পারিনি। তবে আজকে একটি দুর্দান্ত ভয়ঙ্কর একটি ঘটনা আমরা নিয়ে এসেছি, যেটি একটি ইমেল স্টোরি। ইমেলটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন খাগড়াছড়ি জেলা থেকে একজন ভাই, ওনার নাম রাশিদ মিয়া। ঘটনাটি ঘটেছে ওনার নিজের সঙ্গেই এবং এই ঘটনাটি তিনি ইমেল আকারে আমাদেরকে দিয়েছেন। চলুন কোনো প্রকার দেরি না করে এখন আমরা আমাদের ঘটনায় চলে যাই। ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ইমেল স্টোরি দিলাম। তো ইমেলটি কীরকম হয়েছে সেটি কমেন্টে বলে জানাবেন। চলুন ঘটনায় চলে যাই। প্রথমে আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার নাম রাশিদ মিয়া। আমি খাগড়াছড়ি জেলার শিবপুর গ্রামে বসবাস করি। আর আমাদের ফ্যামিলিতে এখন বর্তমানে 4 জন আছি। আমার বাবা, মা এবং আমি এবং আমার স্ত্রী। আমার ছোট 2 ভাই মারা গিয়েছে এবং এই মারা যাওয়ার কেন্দ্রে যে ঘটনাটি দাঁড়ায় সেই ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। এবং এই ঘটনাটির আরও একটি প্রভাব এটি আমার উপরে এসে পড়েছিল। চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 2009-এ। তখন আমার বিয়ে নিয়ে আলাপ সালাপ চলছিল। যদিও আমি আমার পরিবারের মধ্যে বড় সন্তান, তো যার কারণে আমার বিয়েটা আগে দেওয়ার সিদ্ধান্ত নেন আমার বাবা মা। আমার ছোট 2টা ভাই ছিল, তাদেরকে স্কুলে ভর্তি করানো হয়েছিল তখন। আর আমি এসএসসি পাশ করেছিলাম। এসএসসি পাশ করার পর ঢাকায় এসেছিলাম একটি চাকরির জন্য, কিন্তু ওখানে আমার চাকরিটা হয়নি। চাকরি না হওয়াতে আবারও বাড়ি চলে যাই আমাদের খাগড়াছড়ি শিবপুর গ্রামে। তখনকার ঘটনা, চাকরি না হওয়াতে আমার বাবার মনটা খুব খারাপ হয়ে পড়ে। উনি অনেক কষ্ট করে আমাদের সংসারটা চালাতেন। তো ভাবলেন আমরা 3 ভাই যখন বড় হব এবং কিছু একটা চাকরি বাকরি করব, তখন বাবার একটু কষ্টটা মোচন হবে। কিন্তু শত চেষ্টার পরেও আমাদের কোনো কিছু লাভ হচ্ছে না। তো ঢাকা থেকে আমি যেদিন আমাদের বাড়িতে চলে যাই শিবপুর গ্রামে, তো ওই শিবপুর গ্রামটার বিষয়ে একটু বলে নেওয়াটা ভালো। যেমন আমরা যদি কোনো রকমের জায়গার নাম দেখি, তাহলে ওই নামের পিছনে একটা রহস্য কিংবা কোনো একটা কাকতালীয় বিষয় কিন্তু এটা থাকে, যে যার সুবাদে কিন্তু জায়গার একটা নাম হয়ে ওঠে। তো ওই শিবপুর গ্রামের নামটা হয়ে ওঠার কারণ এখানে অনেক রকমের অহরহ ভৌতুরে কাণ্ডকলাপ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার প্রভাবে এই গ্রামটার নাম শিবপুর রাখা হয়। গ্রামটা বেশ ছোট এবং এই গ্রামে অনেক মানুষের বসবাস। তো তখনকার সময়ে আমি ঢাকা থেকে বাড়ি চলে আসি, মনটা খুব খারাপ। আমার 2 ভাই আমাকে নিয়ে জিজ্ঞেস করা হলো, আমাকে বললো যে কি হলো কি না হলো, সব কিছু তাদেরকে খুলে বললাম। তখন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ি। তখনই ঘুমানোর পরপরই আমি শুনতে পারি আমাদের ঘরের বাহির থেকে একটি নূপুরের আওয়াজ ছটকাভাবে ঝুমুর ঝুমুর করে আমার কানে এসে বাজলো। ওই শব্দটা শুধু আমি শুনতে পারি। আমি ঘরের এক কোণে একটি ছোট্ট রুম ছিল, সেই রুমে আমি থাকতাম এবং আমার 2 ভাই থাকতো আরও একটি রুমে, এবং আরেকটি বড় রুম ছিল যেটাতে আমার বাবা মা থাকতো। তো আমার ছোট্ট রুম থেকে ওই ঝুমুর ঝুমুর আওয়াজটা আমি শুনতে পাই। আওয়াজ শুনতে পেয়ে তৎক্ষণাৎ জানলাটা খুলে ফেলি। জানলা খুলেই আমি দেখতে পারি জানলার একদম শেষ কিনারে দেখা যাচ্ছে একটি ছোট্ট, মানে দূর থেকে দেখা যাচ্ছে একটি ছোট্ট মানুষ দাঁড়িয়ে আছে। তো বয়স প্রায় 15 কি 16 হবে। এটি একটি ছেলে মানুষ। তো ভাবলাম এ তো রাত্রিবেলা এখানে একটা ছেলে মানুষ কেনই বা আসবে, হতে পারে কোনো রকমের চোর অথবা কোনো রকমের পাগল হয়তো আমাদের বাড়িতে প্রবেশ করেছে। তো চোর বা পাগল ভেবে আমি কোনো ভয় পাইনি, আমার রুম থেকে বেরিয়ে পড়ি এবং বেরিয়ে আস্তে আস্তে করে ওই ছায়ামূর্তির মতো মানুষটার দিকে আমি এগোতে থাকি। এটাকে মানুষ বললে ঠিক হবে না, এটাকে
একটি ছায়ামূর্তি বলা যায়। তো আমি ওর ওর কাছে যাই, গিয়ে দেখতে পারি সে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে, ও ভাইয়া, আপনি এখানে কি করছেন? এখানে কেন এসেছেন? রাত তো অনেক হয়েছে, বাড়ি যাবেন না? আপনি কে? আশ্চর্যময় বিষয় হলো, লোকটি আমার কোনো প্রকারের প্রশ্নের উত্তর দিল না। উত্তর না দেওয়াতে আমার মাথা একটু গরম হয়ে যায় এবং তার গায়ে আমি হাত দিয়ে ফেলি। যখনই তার গায়ে আমি হাত দিলাম, তখনই ওই লোকটা, ছায়ামূর্তিটা মুহূর্তের মধ্যেই এখান থেকে অদৃশ্য হয়ে পড়ল। বিষয়টা আমার কাছে খুব ভয়ানক ঠেকলো এবং কলিজা একটা কাঁপুনি দিয়ে উঠল। ওখান থেকে এক পলকের ভেতরে আমি দৌড় দিয়ে আমার রুমের ভিতরে চলে আসি এবং জোরে জোরে শ্বাস নিতে থাকি। আমার শ্বাস নেওয়ার শব্দটা আমার পাশের যে রুমটা ছিল আমার বাবা মায়ের, সেই রুম থেকে আমার মা শুনে ফেলে এবং আমার মা ওনার ঘরের দরজা খুলে দৌড় দিয়ে বেরিয়ে আসেন এবং দেখতে পারেন আমার রুমটা খোলা এবং আমি বিছানায় বসে বসে হাঁপাচ্ছি। মা এসে আমাকে জিজ্ঞেস করে, কি হলো রাশিদ, তুমি এবার হাঁপাচ্ছ কেন? তোমার কি হয়েছে? আরে তো রাত্রিবেলা বাইরে গিয়েছিলে কেন? তখন মাকে আমি ভয়ে ভয়ে এই ঘটনাটা খুলে বলি। তখন মা আমাকে বললেন যে, আরে এটা তো হতেই পারে, তুমি কি এই গ্রামের বিষয় জানো না? এই গ্রামে রাত্রিবেলা মানুষজন যদি কোনো অস্বাভাবিক কাজকর্ম দেখে, তাহলে এগুলো থেকে মানুষ যত দূরে যেতে পারে ততই ভালো মানুষের জন্য। আর তুমি কিনা তাকে গিয়ে ছুঁয়ে ফেললে, যদি তোমার কোনো ক্ষতি করতো তাহলে কি হতো? তখন মায়ের কথা শুনে আরো ভয় লাগলো। মাকে তখন আরো একটি কথা জিজ্ঞেস করলাম যে, এগুলো এখানে কেন হচ্ছে? তুমি তো আমাদেরকে এসব খুলে বলো না কোনোদিন। তখন মা আমাকে বলে যে, এই শিবপুর গ্রামের কাহিনী। শিবপুর গ্রামে নাকি অনেক রকমের ছোট ছোট খাদ ছিল, যেই খাদগুলো হওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে। এর মধ্যে একটি রহস্য যেটা হচ্ছে, এখানে নাকি কয়েকটা হিন্দু ফ্যামিলির বসবাস ছিল। একদিন এক প্রকাণ্ড লোক তার দলবল নিয়ে এসে ওই হিন্দু গোত্রবর্গকে একদম মেরে ফেলে। তো মেরে ফেলার পর ওখানে নাকি ছোট ছোট গর্ত করে তাদেরকে কবর দেওয়া হয়েছিল, মানে মাটিতে পুঁতে দিয়ে চলে গিয়েছিল তারা। তো আমরা জানি যে হিন্দুরা মারা যাওয়ার পর কিন্তু তাদেরকে পুরানো হয় চিতাশালে। তো এখানে একটা ভিন্ন কাজ হয়, যেটা করে মাটিতে কুপে দেয়, কোনো প্রকার কবরও দেওয়া হয়নি। তো এরপরে 2 বছর পরে নাকি অনেক মানুষ এই গ্রামে আসে এবং এসে তারা বসবাস শুরু করে। তো তখনই এখানকার কয়েকজন মানুষ এই গ্রামের নাম রাখে শিবপুর। শিবপুর নাম রাখার পেছনে রয়েছে আরও একটি জোরালো কাহিনী। এই গ্রামের মধ্যে একজন মানুষ বেঁচে ছিল, যেই মানুষ কিনা ওই হিন্দু বর্গর মধ্যে একজন ছিল, একজন পুরুষ। তো তার বেঁচে যাওয়াটা একটু আকস্মিক বিষয় ছিল, যে এত এত দল সৈনিক এবং এত এত মানুষের আক্রমণের প্রভাবেও লোকটা কি করে বেঁচে গেল। তো ওই লোকটা কিন্তু বেঁচে যায়। বেঁচে যাওয়ার পর ওই লোকটাই কিন্তু গ্রামের নামকরণ করে শিবপুর গ্রাম। আর এর পরে কয়দিন পরই অনেক বৃষ্টি শুরু হয়, ঠিক 2 বছর পর বর্ষাকাল শুরু হয়। তো বর্ষাকালের বৃষ্টির পরপরই সারা রাত বৃষ্টি হয়। হওয়ার পর যখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে উঠে সবাই দেখতে পারে যে ছোট ছোট খাদ হয়ে আছে, ছোট ছোট পুকুরের মতো, যেমন 15 থেকে 16 ফুট দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী এরকম একটি ছোট ছোট খাদ এগুলো হয়ে আছে। এগুলো দেখার পর অনেক মানুষ ভয় পায় এবং খাদের মধ্যে মানুষজন নেমে দেখতে পারে এখানে কয়েকটা কঙ্কাল এবং হাড়গোড় এখানে বেশে আছে ওই গর্তগুলোর মধ্যে। তখন মানুষের আর বোঝার বাকি থাকে না যে এগুলো ওই হিন্দুদেরকে যে মেরে কূপে দিয়েছিল ওগুলোর হাড় এবং যে মুন্ডুগুলো পড়ে আছে তাদেরই হবে। তো ওখানে তাকা যে একজন লোক বেঁচে ছিল, সেই লোকটা কি করে
ওই ছোটো ছোটো গর্তগুলোকে সে মাটি দিয়ে আবারও পূরণ করে দেওয়ার চেষ্টা করে। তো তাকে কেউ কিন্তু আর সাহায্য করেনি, সে নিজে নিজেই এই কাজটা চালিয়ে যায় যে সে এগুলোকে আবার আবার মাটি দিয়ে ঘুরে দিবে। তো মাটি দিয়ে যেদিন ঘুরে ফেলে সেই দিন রাত্রিবেলা ঘটে আরও একটি জোরালো কাহিনী। একজন লোক ওই শিবপুর গ্রামেই আসছিল, কোথা থেকে না জানি আসছিল, হয়তো তার বেড়াতে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল। তখন ওই লোকটা দেখতে পারে একদল গোষ্ঠীবর্গ যারা হিন্দু ফ্যামিলির, তারা হাতের মধ্যে বীণা এবং হাতে ঘণ্টা বাজাতে বাজাতে পুরো গ্রাম ঘোরাফেরা করছে। এবং যখনই ওই লোকটার সামনে আসে ওই গোত্রবর্গটি, তখন ওই গোত্রবর্গের এক একটা মানুষের চেহারা এবং তাদের আবরণ এবং তাদের কথাবার্তার স্টাইলটা দেখে লোকটা ওখানে চিৎকার করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। তো পরবর্তীতে সব মানুষজন এসে জড়ো হয় এবং লোকটাকে দেখে মাটিতে পড়ে আছে। মাটি থেকে যখন লোকটাকে তোলা হয় তখনই লোকটা শুধু এইটুকু বলে যে সে যা যা দেখেছে। এতটুকু বলে দেওয়ার পরেই লোকটার মৃত্যু হয়। তো লোকটার বয়স ছিল 30 কি 35। এত কম বয়সী একটা লোকের কিন্তু মৃত্যু হওয়াটা একটু অস্বাভাবিক সবার কাছে থেকে, আর সবাই ভাবে যে তার ভয়ের কারণেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পর থেকে কিন্তু অনেক মানুষই শিবপুর গ্রামটা ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পর কিন্তু এখানে আটকে থাকেনি, এখানে আরও মানুষজন আসে, জায়গা জমি খুব কম দরেই কিনে এবং মানুষ বসবাস স্থাপন করে। এরপর থেকে বড় রকমের কোনো রকমের ঘটনা ঘটে না। তবে এখানে যেটা ঘটে, একটা দুইটা মানুষকে মানে ছায়ামূর্তিকে মানুষ দেখতে পারে। ওই ছায়ামূর্তিগুলো ওই হিন্দু গোষ্ঠীবর্গের লোকজন, এবং ওই হিন্দু গোষ্ঠীবর্গের যে লোকজনরা তারা এখানে আসতো এবং তারা মানুষের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতো, তাদেরকে নিয়ে ঘটে যায় বিরল কাহিনী। তো এরকম ঘটনা যখন ঘটে এবং মানুষজন যখন দেখে, তখন তাদেরকে পাশ কেটে মানুষ চলে আসে বাড়িতে, এবং না হলে অন্য অন্য কোথাও চলে যায় তারা। আর ওই ছায়ামূর্তির সামনাসামনি কেউ হয় না। আর তুমি কি না ওই ছায়ামূর্তিটাকে হাত দিয়ে ধরে ফেললে, আমার মা আমাকে বললেন। তখন আমার ভয়টা আরও জোরালোভাবে বাড়তে থাকে এবং মাকে আমি জিজ্ঞেস করলাম যে মা, এখন আমি কি করব, আপনি আমাকে খুলে বলুন। তখন মা বলে যে আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, যেহেতু একটি খারাপ ঘটনা ঘটে গিয়েছে আর এই ঘটনাগুলো সচরাচর আমাদের এলাকাতে আরও হয়ে থাকে, আর এরকম ছায়ামূর্তি আমার মাও দেখেছে, অনেকবার দেখেছে এই ছায়ামূর্তিগুলো। তো মা আমাদেরকে বলেনি আমরা ভয় পাবো বলে, এবং মার কাছে এগুলো গোপনে রেখেছিল। যখন আমার ঘটনা শুনে মায়, তখন মা এই ঘটনাগুলোর তুলা দেয়, মানে আমাদেরকে আবার বলে দেয়। তো মায়ের ঘটনা শুনি এবং মা আমাকে নিয়ে পরদিনই একটি কবিরাজের কাছে যান এবং কবিরাজের নিকট গিয়ে একটি তাবিজ এবং কিছু পানি পড়া নিয়ে আসেন, যে পানি পড়াগুলো আমাদের ঘরে প্রতিদিন ছিটিয়ে দিতে হতো, যাতে করে এরকম দুষ্টু ছায়ামূর্তিগুলো আর ঘরের ভিতরে না আসতে পারে এবং কোনো রকম ক্ষতি না করতে পারে। আর আমার শরীরে তো একটা তাবিজ বাঁধাই ছিল। এর কয়দিন পরে হয় কি, আমার মা একটি দুঃস্বপ্ন দেখে। সেই স্বপ্নের মধ্যে আমার মায়ের দুই সন্তান, মানে আমার দুই ভাইকে তারা নিয়ে মেরে ফেলে। তাদেরকে রাত্রিবেলা ঘর থেকে কোনো প্রলোভনে ভয় দেখিয়ে তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যায়, এবং সকালবেলা উঠে দেখতে পারি দুই ভাইয়ের মরদেহ পড়ে আছে ওপাশে। তো এই ঘটনাটির মূল পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে ওই ছায়ামূর্তিগুলোই আমার ভাইকে মেরেছে। তো এর পরবর্তীতে কিন্তু আর কোনো রকমের ঘটনা ঘটেনি, এবং আমার সঙ্গেও আর কোনো রকমের ঘটনা ঘটেনি। লিসেনার্স, এই ছিল ঘটনা। তো লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, কালকে আপনাদের মাঝে আমরা একটি এপিসোড উপস্থাপন করতে পারবো, এবং এই এপিসোডের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি।
তো কালকের এপিসোডটি আপনাদের মাঝে অনেকটা ভালো লাগবে এবং এটি খুব ভয়ঙ্কর একটি এপিসোড হতে চলেছে কালকে 2টি ঘটনা নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।